ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টারের সপুষ্পক উদ্ভিদের যৌন জননের দ্বিতীয় ভাগে যদি আসি, সেখানে স্ত্রী স্তবকটা রয়েছে। এর আগের দিন আমাদের পুংস্তবক অবধি হয়ে গেছে। এখন আসবো আমরা স্ত্রী স্তবকে এবং পরাগযোগটা। আচ্ছা দেখ, গর্ভকেশর বা স্ত্রী স্তবকের এক একটা অংশকে আমরা কি বলে থাকি? গর্ভপত্র বা কার্পেল বলে থাকি। যদি কার্পেলগুলো যুক্ত থাকে তখন তাদেরকে যুক্ত গর্ভপত্র বা সিনকার্পাস বলা হয়, আর যখন মুক্ত থাকে তখন তাকে অ্যাপোকার্পাস বা মুক্ত গর্ভপত্র বলা হয়। সিনকার্পাস আর অ্যাপোকার্পাস। এবারে কার্পেলের ক্ষেত্রে যদি আমরা দেখ, প্রথমটার ক্ষেত্রে এক্ষেত্রে যেটা রয়েছে, একটাই কার্পেল রয়েছে, সেই কার্পেলটা যেহেতু মোনোকার্পেলারি, সেখানে অ্যাপোকার্পাস বা সিনকার্পাসের গল্পটা আসছে না, কারণ এ একাই থাকছে, অর্থাৎ যুক্ত অবস্থাতেই থাকছে। কিন্তু যদি আমরা দ্বিতীয়টায় দেখি, সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে কার্পেল দুটো কার্পেল, কিন্তু তারা আলাদা হয়ে রয়েছে। মাঝখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যেটা, সেটা কিন্তু আলাদা হয়ে রয়েছে। তারপরে দেখ, এই জায়গাটা এটা রয়েছে, এটা কিন্তু দুটো কার্পেল এক্ষেত্রে দেখা যাচ্ছে, এ একটা আর এ একটা কার্পেল কিন্তু আলাদা আলাদা অবস্থাতেই রয়েছে। পরের অংশটা যদি আমরা দেখি, দেখব কি যে কটা রয়েছে, অর্থাৎ যে কার্পেলগুলো রয়েছে তাদের সেখানে সব কার্পেলগুলো যুক্ত অবস্থায় রয়েছে, তাদেরকে আমরা সিনকার্পাস বলবো। এখান থেকে এই কটা দেখ, সব কার্পেলগুলো কিন্তু যুক্ত অবস্থায় রয়েছে, সেই জন্য এদেরকে কি বলা হচ্ছে? সিনকার্পাস বলা হয় বা যুক্ত গর্ভপত্র বলা হয়ে থাকে। ঠিক আছে, এইটুকু করবি। গর্ভকেশরের যে অংশগুলো রয়েছে, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, আমরা জানি একটা গর্ভকেশর চক্র যদি দেখি, দেখবো যে তার তিনটে অংশ, নিচে ডিম্বাশয়, তারপর রয়েছে গর্ভদণ্ড, এটা রয়েছে গর্ভমুণ্ড বা স্টিগমা বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আয় 62 নম্বর পেজে, কতগুলো ফুলের কথা এখানে বলা হয়েছে। ফুলের তিনটে ভাগ আমরা ক্লাস 11-এও পড়েছিলাম, হাইপোগাইনাস, এপিগাইনাস আর পেরিগাইনাস পুষ্প। হাইপোগাইনাস পুষ্প কাদের বলবো না? যে ফুলের ডিম্বাশয়টা সবার উপরে থাকে এবং তার নিচে পুংকেশর চক্র, বৃতি, দলমণ্ডল থেকে থাকে, তাদেরকে হাইপোগাইনাস বলে। যেমন জবা, ধুতরা এদের ক্ষেত্রে যেহেতু ডিম্বাশয় সবার উপরে থাকে, সেই জন্য এই ধরনের ডিম্বাশয়কে বা ওভারিকে সুপিরিয়র বলা হয়। আর এপিগাইনাস, আমি পরটা চলে আসছি, তার ঠিক উল্টোটা, অর্থাৎ যেখানে ডিম্বাশয় সবার নিচে থাকে এবং তার উপরে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র থেকে থাকে, তাদেরকে আমরা বলবো এপিগাইনাস। এদের ক্ষেত্রে ডিম্বাশয় যেহেতু সবার নিচে থাকে, সেই জন্য এদেরকে ওভারিটাকে ইনফেরিয়ার বলা হয়। আর গর্ভকটি বা পেরিগাইনাস কোনটা? গর্ভকটি বা পেরিগাইনাস সেটা হচ্ছে যে ফুলের পুষ্পাক্ষটা একটা পেয়ালা বা কাপের মতো হয়ে যায় এবং ডিম্বাশয়টা মাঝামাঝি অবস্থান করে, তখন তাদেরকে বলা হয় কি? পেরিগাইনাস পুষ্প বা গর্ভকটি পুষ্প। এটা গোলাপে, অপরাজিতাতে দেখা যায়। এটুকু করবি। আর ফার্স্ট চ্যাপ্টারের লাস্টের দিকে ছিল সহবাসী উদ্ভিদ, ভিন্নবাসী উদ্ভিদ। তার কাদের বলবো না? যেসব উদ্ভিদের ক্ষেত্রে একলিঙ্গ পুষ্প হয়, অর্থাৎ পুংপুষ্প, স্ত্রী পুষ্প হয়, তাদেরকে আমরা একলিঙ্গ পুষ্প বলি। যাদের শুধু পুংপুষ্প বা স্ত্রী পুষ্প হয়, তো এই পুংপুষ্প এবং স্ত্রী পুষ্প যখন একই উদ্ভিদে থেকে থাকে, তখন তাদেরকে বলা হয় সহবাসী উদ্ভিদ, যেমন কুমড়ো। ভিন্নবাসী যদি আলাদা উদ্ভিদে, অর্থাৎ একটা উদ্ভিদে পুংপুষ্প হচ্ছে, একটা উদ্ভিদে স্ত্রী পুষ্প হয়, তখন তাদেরকে বলা হয় ভিন্নবাসী উদ্ভিদ। মিশ্রবাসী যেসব উদ্ভিদে একলিঙ্গ পুষ্প থাকে, উভলিঙ্গও থাকে এবং ক্লিপ পুষ্পও থেকে থাকে, তাদেরকে মিশ্রবাসী উদ্ভিদ বলে, যেমন আম। এরপরে চলে আয় একটা ডিম্বকের গঠন। ডিম্বকের যদি আমরা গঠন দেখি, তো এই ডিম্বক ত্বক দ্বারা আবৃত অপরিপক্ক স্ত্রী রেণুস্থলী বা মেগাস্পোরাঞ্জিয়ামটাকে আমরা ডিম্বক বলে থাকি। তো ডিম্বকের যদি আমরা গঠন দেখি, কি কি দেখব? ডিম্বকটা
এইরকম একটা ইন্টেগুমেন্ট, এদিকটাতে থাকে আবার এরকম ইন্টেগুমেন্ট ডাবল লেয়ার। নিউসেলাসের মধ্যেখানে ভ্রূণস্থলী থাকে, এখানে তিনটে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে একটা ডিম্বাণু, মাঝখানে থাকে একটা নির্ণিত নিউক্লিয়াস বলি আমরা, আর চালাজা প্রান্তর দিকে থাকে প্রতিপাদ কোষ। এরকম হয়ে থাকে। তো একটা ডিম্বকের যদি আমরা গঠন দেখি কি কি দেখতে পাই, এই ডিম্বকের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডিম্বকের এই অংশটা যেটা রয়েছে সেটা হচ্ছে ডিম্বক মূল। ডিম্বক মূলের উপরে যেটা থাকে সেটা হচ্ছে কি ডিম্বক নাভি। এদিকে যে বেষ্টন করে রয়েছে এটা হচ্ছে কি ইন্টেগুমেন্ট বা ডিম্বক ত্বক। এই প্রান্তটাকে বলা হয় চালাজা প্রান্ত। এই প্রান্তটাকে বা এই অংশটাকে বলা হয় ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল বলা হয়। এরপরে এই ভিতরের যে অংশটা রয়েছে সেটাকে বলা হয় কি এমব্রিও শ্যাক। কি বলা হচ্ছে এমব্রিও শ্যাক। এমব্রিও শ্যাকের চারপাশে যেটা বেষ্টন করে রয়েছে সেই অংশটাকে আবার বলা হয়, এই যে অংশটাকে যদি দেখি এই অংশটাকে বলা হবে কি নিউসেলাস বলা হয়। ঠিক আছে, এবারে এখানে একটা ডিম্বকের গঠন এরকম রয়েছে। এই ডিম্বকের গঠনে যদি দেখি একটা এমব্রিও শ্যাকের মধ্যে যদি দেখি কি কি থাকে, এদিকটা মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, সেই দিকটাতে দুটো সহকারী কোষ থাকে বা সিনার্জিস বলা হয়, আর ওরা কিন্তু বন্ধা হয়ে থাকে। আর এইটা যেটা থেকে থাকে এটা হচ্ছে ডিম্বাণু বা এগ বলা হয়, এটাও কিন্তু হ্যাপ্লয়েড ফার্টাইল। মাঝে এখানে থাকে দুটো নিউক্লিয়াস যুক্ত একটা কোষ, তাদেরকে নির্ণিত নিউক্লিয়াস বলা হয়। নির্ণিত নিউক্লিয়াস, এখানে অ্যাকচুয়াল দুটো নিউক্লিয়াস কিন্তু ফিউজ এই মুহূর্তে হয় না। দুটো নিউক্লিয়াস এখানে কিন্তু n+n হিসেবেই কিন্তু থেকে থাকে। ডিপ্লয়েড যদিও বা আমরা বলি, কিন্তু এটা n+n হিসেবেই থেকে থাকে নির্ণিত নিউক্লিয়াসের মধ্যে। এটা কিন্তু ফার্টাইল কোষ। আর চালাজা প্রান্তের দিকে যে তিনটে কোষ থাকে হ্যাপ্লয়েড, তাদেরকে প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল সেল বলা হয়ে থাকে। কি বলা হয়? অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ বলা হয়। এরাও কিন্তু স্টেরাইল হয়ে থাকে, বন্ধা হয়ে থাকে, এদের নিষেকের ক্ষমতা থাকে না। নিষেকের ক্ষমতা আমি দেখতে পেলাম এগ আর এখানে নির্ণিত নিউক্লিয়াসের রয়েছে, বাকি সবাই স্টেরাইল বা বন্ধা হয়ে থাকে। একমাত্র নির্ণিত নিউক্লিয়াস এবং ডিম্বাণু বা এগটা হচ্ছে ফার্টাইল থেকে থাকে। এবারে যদি আমরা ডিম্বকের গঠনের দিকে যাই, আমরা এখানে যে পাচ্ছি প্রথমে অর্থোট্রপাস বা ঊর্ধ্বমুখ যেটা রয়েছে ফার্স্ট পিকচারটা এর তেরে যেটা রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিম্বক রন্ধ্র, ডিম্বক মূল পরস্পরের বিপরীতে থাকে এবং ডিম্বক নাভি কিন্তু সেই সরলরেখার মধ্যেই থেকে থাকে। তখন সেটাকে বলা হয় কি ঊর্ধ্বমুখ বা অর্থোট্রপাস। এর পরটা যদি দেখি অর্ধমুখ বা অ্যানাট্রপাস যদি দেখে থাকি, সেক্ষেত্রে ডিম্বক মূল আর ডিম্বক রন্ধ্র কিন্তু বিপরীত দিকেই রয়েছে। বিপরীত দিকে রয়েছে ডিম্বক রন্ধ্রটা অর্থাৎ মাইক্রোপাইলটা ডিম্বক নাভির পাশে চলে আসে। সেজন্য এটাকে বলা হয় কি অধোমুখ বা অ্যানাট্রপাস, আর ঊর্ধ্বমুখে চলে যায় ডিম্বক মূলটা। এরপরে যেটা রয়েছে পার্শ্বমুখ বা অ্যাম্ফিট্রপাস। সেক্ষেত্রে কি হচ্ছে, অ্যাম্ফিট্রপাস যেটা রয়েছে এক্ষেত্রে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল এবং ডিম্বক মূল অর্থাৎ চালাজাটা পরস্পর বিপরীতেই রয়েছে, আর ডিম্বক নাভি অর্থাৎ হাইলামটা তাদের সাথে সমকোণে অবস্থান করছে। এটাকে বলা হয় পার্শ্বমুখ বা অ্যাম্ফিট্রপাস বলা হয়। আর ক্যাম্পাইলোট্রপাস কি, যেখানে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইলটা এমনভাবে বেঁকে চলে আসে যেটা ডিম্বক মূলের পাশেই চলে আসে। এতক্ষণ যেগুলো দেখছিলাম আমরা সব বিপরীত দিকে দেখছিলাম, এটা কিন্তু এসছে একদম ডিম্বক মূলের পাশে এবং ডিম্বক বৃন্দ তার পাশে অবস্থান করে। এটাকে বলা হয় কি ক্যাম্পাইলোট্রপাস বা বক্রমুখী।
এই চারটে করলেই হবে ঊর্ধ্বমুখ, অধোমুখ, পার্শ্বমুখ আর ক্যাম্পাইলোট্রপাস। আচ্ছা, এরপরে যদি একটা এখানে মেগাস্পোরেঞ্জিয়ামের আর একটা ছবি দেয়া আছে, যদিও এটা অ্যানাট্রপাস অর্থাৎ অধোমুখ হিসেবেই দেয়া আছে। এখানে জিনিসটা বুঝতে আরও বেটার বোঝা যায় যে যে অংশটা ডিম্বকের যে অংশটা প্লাসেন্টার সাথে এসে যুক্ত থাকে, প্লাসেন্টার সাথে যুক্ত থাকে, সেই অংশটাকে আমরা বলছি কি ডিম্বক বৃন্ত বা ফানিকুলাস বলছি। এরপরে যে অংশটা গিয়ে ডিম্বকের ডিম্বকের মূল অংশ যেটা রয়েছে অর্থাৎ ইন্টিগুমেন্ট অংশ, ভিতরে এমব্রিও শ্যাক রয়েছে, এই অংশটার সাথে এসে যুক্ত হচ্ছে ঠিক এই রকম জায়গা এসে যুক্ত হচ্ছে। এইটুকু অংশ কিন্তু মুক্ত ছিল, যেটাকে ফানিকুলাস বা ডিম্বক বৃন্ত বলছি। যে অংশটা এসে যুক্ত হচ্ছে ডিম্বকের মূল অংশের সাথে, তাকে আমরা কি বলছি, হাইলাম বলছি বা ডিম্বক নাভি বলছি, অর্থাৎ যে অংশটা এইটুকু অংশের সাথে যুক্ত থাকে। এদের মাঝখান দিয়ে একটা অংশ যুক্ত থাকে যেটার মধ্যে দিয়ে কিছু আদান প্রদান ঘটে উপাদানের, তাকে বলা হচ্ছে কি র্যাফি বলা হয়। কি বলা হয়? র্যাফি বলা হচ্ছে। আর ঠিক মাইক্রোপাইলের উল্টো দিকটার অংশটাকে বলা হয় কি চালাজা। অ্যাকচুয়াল হাইল্যামটা গিয়ে যেখানে মেশে সেটাকে আমরা বলে থাকি কি চালাজা প্রান্ত বা। আচ্ছা, এরপরে চলে আয় স্ত্রীলিঙ্গধারের উৎপত্তি অর্থাৎ মেগা গ্যামেটোজেনেসিস আর মাইক্রোজেনেসিসের যদিও পরে আছে, সেটা পরে করলেও হবে। এরপরে আচ্ছা, মেগা গ্যামেটোজেনেসিসটা না করেই না। সেটার ক্ষেত্রে দেখ, একটা মেগাস্পোর যখন তৈরি হয় সেটা কোথা থেকে তৈরি হয়? মেগাস্পোর মাদার সেল থেকে, এমএমসি থেকে, মেগাস্পোর মাদার সেল থেকে। তো সেই মেগাস্পোর মাদার সেল যেটা থাকে, সেই মেগাস্পোর মাদার সেলের মধ্যে যেহেতু ওটা ডিপ্লয়েড থাকে, সেটার মধ্যে থেকে কি হয়? মিওসিস হয়। মিওসিস হওয়ার পরে, মেগাস্পোর মাদার সেল থেকে মিওসিস হওয়ার পরে চারটে হ্যাপ্লয়েড কোষের সৃষ্টি হয়। যে চারটে হ্যাপ্লয়েড কোষের মধ্যে একটা মাত্র জীবিত থাকে, বাকিগুলো ডিজেনারেট করে যায় অর্থাৎ বিনষ্ট হয়ে যায়। এখানে যদি আমরা দেখি, একটা মেগাস্পোর মাদার সেল আর্চিস্পোরিয়াল সেল থেকে আলটিমেটলি কিন্তু এরকম চারটে কোষের স্তর তৈরি হয়ে থাকে। তার মধ্যে একটাই সক্রিয় স্ত্রীরেণু হিসেবে থেকে থাকে, বাকিগুলো কিন্তু সব বিনষ্ট স্ত্রীরেণু হয়ে যায়। এই জন্য এদেরকে মোনোকার্পেলারি বলা হয় বা পলাইগোনাম প্রকৃতির বলা হয় বা পলাইগোনাম টাইপ বলা হয়, যেহেতু পলাইগোনামের মধ্যে এটা বা পলিগোনামের মধ্যে দেখা যায়, তো সেই জন্য পলাইগোনাম টাইপ বা পলিগোনাম প্রকৃতির বলা হয়ে থাকে। মোনোকার্পেলারি। বাইকার্পেলারি যখন এই চারটে কোষস্তর থেকে বা একটা মেগাস্পোর মাদার সেল থেকে যদি দুটো এমব্রিও তৈরি হয়, তখন তাদেরকে বাইকার্পেলারি, আর যদি চারটে তৈরি হয় তখন টেট্রাকার্পেলারি বলা হয়। কিন্তু বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে মোনোকার্পেলারি হয়ে থাকে, অর্থাৎ একটাই স্ত্রীলিঙ্গধর থেকে একটা মেগাস্পোর মাদার সেল থেকে একটা ফিমেল গ্যামেটের তৈরি হয়, ফিমেল গ্যামেট উৎপন্ন হয়, পলাইগোনাম প্রকৃতির। আচ্ছা, এরপরে চলে আয় পরাগযোগের চলে আয়। আচ্ছা, মাইক্রোস্পোরোজেনেসিস মেগাস্পোরোজেনেসিসের পার্থক্যটা করিস। এরপরে চলে আয় মনোস্পোরিক, বাইস্পোরিক আর টেট্রাস্পোরিক। এখানে দেয়া আছে, দেখ তোদের বইতেই রয়েছে চারটে। যেখানে মনোস্পোরিক কি বলবো, যখন চারটি মেগাস্পোরের মধ্যে একটা মাত্র জীবিত থাকে তখন মনোস্পোরিক, যখন দুটো জীবিত থাকে তখন তাকে বাইস্পোরিক, আর যখন চারটেই জীবিত থাকে তখন তাদেরকে টেট্রাস্পোরিক বলা হয়ে থাকে। এরপরে চলে পরাগযোগের ক্ষেত্রে। পরাগযোগের ক্ষেত্রে যদি আমরা পরাগযোগটা কাকে বলবো না, যে প্রক্রিয়ায় ফুলের পরাগধানী থেকে পরাগ রেণুটা
পরাগধানী থেকে পরাগ রেণুটা সেই ফুলের অথবা সেই উদ্ভিদের অন্য ফুলে অথবা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে পরাগযোগ বলে। সেই অনুযায়ী পরাগযোগকে দুটো ভাগেই ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটাকে বলা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ আর ইতর পরাগযোগ। এবারে স্বপরাগযোগ কাকে বলবো, বা যে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে অথবা সেই উদ্ভিদের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় স্বপরাগযোগ। তো সেই হিসেবে এটার আবার তাহলে দুটো ভাগ হয়ে যায়, অটোগ্যামি আর গিটেনোগ্যামি বা জেইটেনোগ্যামি বলা হয়। এক্ষেত্রে যদি আমরা দেখি একই উদ্ভিদের একটা ফুলের মধ্যেই পরাগযোগটা ঘটছে, অর্থাৎ পরাগধানী থেকে সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, স্বপরাগযোগ অটোগ্যামি বলে। এটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা কি, একই উদ্ভিদের দুটো ফুলের মধ্যে পরাগযোগ ঘটছে, এটাকে আমরা বলবো কি গিটেনোগ্যামি। আর এক্ষেত্রে যদি আমরা দেখি, এটার ক্ষেত্রে যদি দেখি, দেখব কি যে এখানে দুটো ভিন্ন উদ্ভিদের, একই প্রজাতির দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগযোগ ঘটছে, সেই জন্য এদেরকে ক্রস পলিনেশন বলা হয় বা অ্যালোগ্যামি বা হেটেরোগ্যামিও বলা হয়ে থাকে। এবারে আমরা যদি আসি স্বপরাগযোগ, তো বললাম কাকে বলে, তার ফুলের বৈশিষ্ট্যগুলো কি রয়েছে। সাধারণত স্বপরাগযোগ হলে এজেন্টের যেহেতু দরকার হয় না, বাহকের যেহেতু দরকার হয় না, তো ফুলগুলো মোটামুটি খুব একটা উজ্জ্বল প্রকৃতির হয় না, ছোট প্রকৃতির হয়, পরাগরেণু কম থাকে, ফুলগুলো অনেক সময় অনুন্মিলিত প্রকৃতির হয়, অর্থাৎ ফুলটা ফোটেই না। তারপরে পরাগধানী এবং গর্ভমুণ্ডের এক সময়তেই পরিণতি হয়, যাতে পরাগযোগটা ঘটতে পারে। পরাগরেণুর খুব একটা অপচয় হয় না, তবে উন্নত উদ্ভিদের গুণগত মানটা অনুন্নত হয়, যেহেতু একই ফুলের মধ্যেই পরাগযোগটা ঘটে, বৈশিষ্ট্যের আদান প্রদান হয় না, অভিযোজন ক্ষমতা কমে যায়, ভাইটালিটি কম থাকে, অভিব্যক্তি প্রাপ্তি হয় না। আচ্ছা, অটোগ্যামি অলরেডি বলেছি। এরপরে এখানে কতকগুলো কারণ বলা আছে, অর্থাৎ স্বপরাগযোগ হতে গেলে বা হয় কেন, সেটা বাধ্যতামূলক হয় কেন, সেটার কারণ রয়েছে সমপরিণতি বা হোমোগ্যামি। সমপরিণতি বা হোমোগ্যামি এই ধরনের স্বপরাগযোগকে ক্যামোগ্যামাসও বলা হয়, মনে রাখবি ক্যামোগ্যামাসটা। তো এদের ক্ষেত্রে কি হয়, এই ফুলের মধ্যে পরাগধানীতে পরাগরেণু আর গর্ভকেশর চক্রের মধ্যে ডিম্বাণুটার পরিণতি একই সঙ্গেই ঘটে, অর্থাৎ এক্ষেত্রে পরাগযোগ ঘটতে, স্বপরাগযোগ ঘটতে কোনো সমস্যা হয় না। তো এই জন্য এদেরকে হোমোগ্যামি বা সমপরিণতি বলে। অনুন্মিলন বা ক্লিষ্টগ্যামি, কিছু কিছু ফুল রয়েছে যারা প্রস্ফুটিতই হয় না, ফলে তার মধ্যে থাকাই পরাগরেণুটা সেই ফুলের গর্ভমুণ্ডে পড়ে, অর্থাৎ স্বপরাগযোগটা তাদের ক্ষেত্রে বাধ্যতামূলক হয়। যে যে ফুল ফোটেই না, তো তার অন্য জায়গায় পরাগরেণু যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। দোপাটি অক্সালিস, কানশিরা গাছ, যেটা কমেলিনা বেঙ্গালেন্সিস ছবি দেওয়া আছে যেটা, এই ফুলের মধ্যে দেখা যায়। আমরা যে বাদাম খাই, বাদামেরও ক্ষেত্রেও তাই, যেটা মাটির তলায় যে ফুলগুলো হয় সেগুলো প্রস্ফুটিত হয় না, স্বপরাগযোগ ঘটে, ক্লিস্টোগ্যামাস ফ্লাওয়ার বলে। এছাড়াও কিছু কুড়ি পরাগযোগ ঘটে, অর্থাৎ ফুলটা প্রস্ফুটিত হওয়ার আগেই তাদের পরাগধানীতে পরাগরেণু এবং গর্ভকেশর চক্র পরিণত হয়ে যায়, ফলে তাদের কুঁড়ি অবস্থাতেই পরাগযোগ ঘটে যায়, স্বপরাগযোগটা বাধ্যতামূলক হয়ে যায়। আচ্ছা, জিটেনোগ্যামি অলরেডি বলেছি। স্বপরাগযোগের তাহলে সুবিধা কি, পরাগযোগের জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না, ফুলগুলোকে উজ্জ্বল করতে হয় না বা উজ্জ্বল হয় না, মধুগ্রন্থি রাখবার কোনো প্রয়োজন নেই, বাহকের ওপর নির্ভর হতে হয় না, সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ বাহক থাকলে সেটা নাও হতে পারে, এর ক্ষেত্রে সেটা সম্ভাবনাটা অনেক বেশি থাকে পরাগযোগের ক্ষেত্রে। পরাগরেণুর অপচয় কম হয়, গুণগত মান একই থাকে, যদি ওটাই অসুবিধার মধ্যে পড়বে, এক্ষেত্রে কী হয়, বৈশিষ্ট্যের আদান প্রদান হয় না বলে অনুন্নত প্রকৃতির হয়, ক্রমশ উদ্ভিদগুলো দুর্বল হয়, অভিব্যক্তি প্রাপ্তি ঘটে না, অভিযোজন ক্ষমতা কমে যায়। এরপরে চলে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ কি, যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন বা হেটেরোগ্যামি বা অ্যালোগ্যামি বলা হয়ে থাকে। আচ্ছা, পরাগযোগ এখানে তো বাহকের ওপর নির্ভরশীল হতেই হয়। তো বাহক অ্যাবায়োটিক বায়োটিক দু রকমের হয়, অজীবজাত এবং জীবজাত
এজেন্ট হয়ে থাকে। অ্যাবায়োটিক যেটা সেটা রয়েছে জল, বাতাসেরা, আর বায়োটিক কীটপতঙ্গ, পাখি, শামুক, বাদুড়েরা। তো এর অনুযায়ী পরাগযোগের ঘটে বাহক অনুযায়ী কতগুলো ভাগ রয়েছে। প্রথম যেটা রয়েছে অ্যানিমোফিলি, সেকেন্ড পেজটাতে এই বৈশিষ্ট্যগুলো করবি, ফুলের বৈশিষ্ট্যগুলো কিছুই না, একটু বুঝলেই তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথম যেটা রয়েছে অ্যানিমোফিলি উদ্ভিদ, বায়ু পরাগী। তো সেক্ষেত্রে কি হয়, বায়ু পরাগী মানে ফুলগুলো খুব একটা উজ্জ্বল হওয়ার দরকার নেই, কারণ সে কোনো পতঙ্গকে আকৃষ্ট করার দরকার নেই। তো সেই জন্য ফুলগুলো অনুজ্জ্বল প্রকৃতির হয়, ছোট হয়, মধুগ্রন্থি থাকে না, লোভ দেখানো ফুলগুলোর পরাগরেণুর সংখ্যা অনেক বেশি থাকে, কারণ পরাগরেণুগুলোর অপচয়টা অনেক বেশি হয়। তো আম, কারণ যদি বাতাস দিয়ে যায়, তো একটা দুটো যদি পরাগরেণু থাকে, বাতাসে কোথায় উড়ে নিয়ে যাবে, গর্ভমুণ্ড খুঁজেও পাবে না। তো সেই জন্য পরাগরেণুর সংখ্যাটা অনেক বেশি হয়, ছোট হয়, পরাগরেণুগুলো হালকা হয়, অনেক সময় উইং থাকে যাতে করে তারা খুব সহজেই আহ, উড়ে যেতে পারে। আর গর্ভমুণ্ড যেটা হয় সেটা একটু ঝোপ ঝোপ যুক্ত হয়, বুশি বুশি টাইপের থাকে, আঠালো হয়, যাতে বাতাসে যাচ্ছে সেটা পরাগরেণুটাকে খুব সহজেই সংগ্রহ করতে পারে। সুমিষ্ট গন্ধযুক্ত হয় না, কারণ পতঙ্গকে আকৃষ্ট করতে হয় না। জেনারেলি ধান, গম এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়। এরপরে হাইড্রোফিলি, এখানে ছবিটা ভালো আসেনি, দাগ 69 পেজে রয়েছে নতুন বইতে। হাইড্রোফিলি বা জল পরাগী যদি উদ্ভিদ দেখি, এক্ষেত্রেও অনেকটাই একই রকম, অনুজ্জ্বল প্রকৃতির হয়। আহ, জলে হয় মানে যে সব ফুল জল পরাগী তা নয়, পদ্ম, শালুক এরা কিন্তু পতঙ্গ পরাগী জলে হলেও। তো যাই হোক, জল পরাগী সেগুলো ফুলগুলো অনুজ্জ্বল প্রকৃতির হয়, সুমিষ্ট গন্ধযুক্ত হয় না, নেকটার গ্রন্থি থাকে না। তো এই ক্ষেত্রে ফুলগুলো কিরকম হয়, পরাগরেণুগুলো খুব হালকা প্রকৃতির হয়, অনেক সময় মোম জাতীয় পদার্থের আবরণ থাকে যাতে জলে নষ্ট না হয়, জলের উপরে ভাসতে থাকে। গর্ভমুণ্ডটা জলের তলেই থাকে, কারণ পরাগরেণু যদি জলে ভাসে, তো আর গর্ভমুণ্ড যদি নিচে বা জলের তলের উপরে থাকে, তাহলে পরাগযোগটা হওয়া সম্ভব নয়। সেই জন্য সবসময়তে গর্ভমুণ্ডটাও কিন্তু জলের তলে থেকে থাকে। তো সেই রকম দেখা যায় যে ভ্যালেসনেরিয়া উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় সেখানে ওদের গর্ভদণ্ড যেটা থাকে সেটা প্যাঁচানো অবস্থায় থেকে থাকে, স্প্রিং এর ন্যায় হয়। তো ফলে কি হয়, যদি কোনো সময়তে পরাগরেণু মুক্ত হয়েছে আর জলটা বেড়ে গেছে, জলের তলটা, তাহলে গর্ভমুণ্ড কি হবে, জলের তলায় চলে যাবে। সেই জন্য প্যাঁচটা খুলে যায়, না জলের তল এরকম রয়েছে, গর্ভমুণ্ডটা এরকম জায়গাতেই ছিল, এরকম জায়গাতেই ছিল, এখন জলের তলটা এরকম ভাবে বেড়ে গেছে, তখন গর্ভমুণ্ডের যে প্যাঁচটা থাকে, গর্ভদণ্ডের সরি যে প্যাঁচটা থাকে সেটা খুলে যায়, গর্ভমুণ্ডটা আবার এই জলের তলে চলে আসে। যদি উল্টোটা হতো, যে জলের তলটা নিচে নেমে গেছে, তখন প্যাঁচটা আরো গুটিয়ে যায়, গর্ভমুণ্ডটা একটু নিচে চলে যায়, এইভাবে পরাগযোগ ঘটে। আচ্ছা, প্রাণী পরাগী যদি ধরি সেটা অনেক রকমের হয়। এন্টোমোফিলি পতঙ্গ পরাগী, অর্নিথোফিলি মানুষ দ্বারা পরাগযোগ ঘটে, পটলে দেখা যায়। অর্নিথোফিলি পাখির সাহায্যে ঘটে, মিরমোফিলি পিপিলিকার সাহায্যে ঘটে। ফ্যালেনোফিলি যেটা মথের সাহায্যে, কাইরেপ্টোফিলি বাদুড় চামচিকে দ্বারা, হাইমেনোপ্টেরোফিলি মৌমাছির দ্বারা, ম্যালাকোফিলি শামুকের দ্বারা, সাইকোফিলি প্রজাপতির দ্বারা যখন পরাগযোগ ঘটে। এন্টোমোফিলিতে চলে আয় পতঙ্গ পরাগী ফুল বৈশিষ্ট্য অনেক জানিস, যে এন্টোমোফিলি কাদের বলবো, পতঙ্গ পরাগী যেখানে ফুলগুলো খুব উজ্জ্বল প্রকৃতির হয়, সুমিষ্ট গন্ধযুক্ত হয়, মধুগ্রন্থি থাকে যাতে পতঙ্গগুলো উড়ে আসতে পারে, পোলেন কিট থেকে থাকে। পোলেন কিট যেটা বলেছিলাম, পোলেনের বাইরে একটা আঠালো চটচটে পদার্থ থাকে যখন পতঙ্গরা যায়, তাদের উপাঙ্গের মধ্যেই পরাগরেণুগুলো খুব সহজে যুক্ত হয়ে যায়। গর্ভমুণ্ড বৃষেলযুক্ত বা কাঁটাযুক্ত হয়ে থাকে, যখন পতঙ্গ অন্য ফুলে যাবে, ওই গর্ভমুণ্ড তাদের উপাঙ্গ থেকে আর কি নিয়ে নিতে পারবে ওই পরাগরেণুগুলো। ঠিক আছে, তো এরকম প্রকৃতির হয়ে থাকে। আর এরপরে চলে আয় অর্নিথোফিলি পক্ষী পরাগী, ফুলগুলো একটু বড় হবে, এই নয় যে ছোট হবে। পতঙ্গরা যে যেটুকু ফুলের মধ্যে যেতে পারে, পাখিদের জন্য ফুলটা বড় হতে হয়, উজ্জ্বল হয়, একই বৈশিষ্ট্য প্রায়।
সুমিষ্ট গন্ধযুক্ত। এখানে অনেক সময় পরাগধানীগুলোই বা পরাগ রেণুগুলোই হচ্ছে পাখিদের খাবার হিসেবে থেকে থাকে, নেকটার গ্রন্থি থেকে থাকে। দলমণ্ডল অনেক সময় চোঙের গঠন করে, অনেক সময় বসার মতো জায়গা তৈরি করে যায় যে পাখিরা আসবে সেখানে বসতে পারবে। পলাশ, মাদার এগুলোতে দেখা যায়। এরপরে ম্যালাকোফিলি বা শামুক পরাগী। শামুক দ্বারা হয় কচু, মানকচুতে দেখা যায়, শামুকের দ্বারা পরাগযোগ ঘটে। কাইরোপ্টেরফিলি বাদুড়ের দ্বারা পরাগযোগ ঘটে, কদম, কলার মধ্যে এগুলো দেখা যায়। আচ্ছা, ইতর পরাগযোগের অভিযোজন, এগুলো খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। সালের কোশ্চেনে ছিল। তো ইতর পরাগযোগের কতগুলো অভিযোজন রয়েছে, বড় কোশ্চেনে আসে। তো প্রথম যেটা দেখ যে ডাইক্লিনি, একলিঙ্গতা। তো ফুল যদি একলিঙ্গ হয় তাহলে সেখানে ইতর পরাগযোগটা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কুমড়ো, লাউ, পটলের ক্ষেত্রে দেখা যায়। বিষম পরিণতি বা ডাইকোগ্যামি, যদি ফুলটা উভলিঙ্গ কিন্তু সেখানে পুংকেশর আর গর্ভকেশর যদি ভিন্ন ভিন্ন সময় পরিণত হয় তাহলে অন্য ফুলে গিয়ে পরাগযোগ ঘটবে, অর্থাৎ সেখানে ইতর পরাগযোগটা বাধ্যতামূলক হয়ে যায়। সেটা দুটো ভাগ আছে, প্রোটান্ডি আর প্রোটোগাইনি। প্রোটান্ডি যেখানে অ্যান্ড্রোসিয়াম অর্থাৎ পুংকেশর চক্র আগে স্ত্রীস্তবকের স্ত্রীস্তবকের আগে যখন পরিণত হয় তখন তাদেরকে বলা হয় প্রোটান্ডি। আর প্রোটোগাইনি যখন গর্ভকেশর চক্রটা বা গর্ভপত্রটা পুংকেশর চক্রের আগে পরিণত হয় তখন তাকে বলা হয় প্রোটোগাইনি। আচ্ছা, স্বসঙ্গম বিরোধী বা হার্কোগামী কোথায় দেখা যায়? এটা কিছু জেনেটিক সমস্যার জন্য উভলিঙ্গ পুষ্প পুংকেশর গর্ভকেশর একই সঙ্গে পরিণত হচ্ছে, তা সত্ত্বেও সেই ফুলের পুংরেণু সেই ফুলের ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে না। তো এটা স্বসঙ্গম বিরোধী হয়। আচ্ছা, সেলফ স্টেরিলিটি বলে। এরপরে এটা হার্কোগ্যামি বলে। হেটেরোমরফিজম কি বলবো? যখন উভলিঙ্গ ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের আকৃতিগত ভিন্নতার জন্য স্বপরাগযোগ ঘটে না। এক্ষেত্রে দেখলে দেখা যাবে, দেখ এক্ষেত্রে কি হচ্ছে, গর্ভমুণ্ডটা অর্থাৎ গর্ভদণ্ড এত বড় হয়ে গেছে, গর্ভমুণ্ড অনেক উপরে চলে গেছে, সেখানে পরাগধানীগুলো অনেক নিচে রয়ে গেছে, স্বপরাগযোগ হওয়া সম্ভব নয়। তাহলে ওই উদ্ভিদের ওই উদ্ভিদে না, ওই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলের মধ্যে হয়তো দেখা যাচ্ছে এই একই লেভেলে রয়েছে, সেক্ষেত্রে পরাগযোগটা ঘটছে, ইতর পরাগযোগটা ঘটছে। তো এক্ষেত্রে ইতর পরাগযোগটাও বাধ্যতামূলক হয়ে যায় হেটেরোমরফিজমের জন্য। আর একই ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন পরাগযোগ হয় না তখন তাদেরকে বলা হয় সেলফ স্টেরিলিটি বা স্ববন্ধ্যত্ব বলা হয়। অনুরূপভাবে স্বপরাগযোগেরও কিছু অভিযোজন রয়েছে, অনুন্মিলন বা ক্লিস্টোগ্যামি, যেখানে ফুলটা প্রস্ফুটিতই হয় না। সমপরিণতি, হোমোগ্যামি, অর্থাৎ একসাথে পরিণত হয়েছে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, সেক্ষেত্রে পরাগযোগটা স্বপরাগযোগের হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা দেয়া আছে। সুবিধা বলতে যেহেতু বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে, এদের ভায়াবিলিটি অনেক বেশি থাকে, পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারে, অভিব্যক্তি প্রাপ্তি হয়, অভিযোজন ক্ষমতা অনেক বেশি। অসুবিধার মধ্যে এদের ইতর পরাগযোগের জন্য বাহকের প্রয়োজন হয় বলে এই সময় এদের অনেক সময় অনিশ্চিত থাকে, পরাগরেণুর অনেক অপচয় ঘটে, বৈশিষ্ট্যের বিশুদ্ধতা থাকে না, অনেক সময় ক্ষতিকর কোনো বৈশিষ্ট্যের আবির্ভাবও ঘটতে পারে। স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য করবে, ঠিক আছে? আচ্ছা, পুংলিঙ্গধরের উৎপত্তিগুলো এটা পরের দিন হোক, মাইক্রোস্পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস, আর নিষেকটাও পরের দিন হোক, ঠিক আছে? পলিনেশন অবধি থাক।